বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা। রোল অফ এক্সোজেনেটিক প্রসেস অন দ্য ফরমেশন অফ দ্য ল্যান্ডফর্ম। বহির্জাত প্রক্রিয়া এক্সোজেনেটিক প্রসেস ভূবহিস্থ বা পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠে বিবর্তন ও পরিবর্তন হলো বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। একে পর্যায়ন প্রক্রিয়াও বলে। ভূমিরূপ পরিবর্তনকারী বহির্জাত শক্তিসমূহ স্থিতিশীল শক্তি, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ ইত্যাদি হলো স্থিতিশীল শক্তি। এদের প্রভাব গৌণ। গতিশীল শক্তি পুঞ্জিত ক্ষয়, জলধারা বা নদী প্রবাহ, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, সুনামি ইত্যাদি হলো গতিশীল শক্তি। ভূমিরূপ পরিবর্তনের এবং বিবর্তনের এগুলি প্রভাব মুখ্য। বহির্জাত প্রক্রিয়ায় কয়েকটি মূল কথা বা বৈশিষ্ট্য। ইহা অত্যন্ত ধীরভাবে কাজ করে। বহির্জাত প্রক্রিয়ার দ্বারা নগ্নীভবন ক্রিয়ায় উঁচু স্থান নিচু হয়, সঞ্চয় কাজে নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয়। এই প্রক্রিয়াকে ক্ষয় ও সঞ্চয় কাজে বিভিন্ন ভূমিরূপে গড়ে ওঠা। অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে থেকে কোথাও সম্মিলিতভাবে কাজ করে। ভূপৃষ্ঠ পরিবর্তনকারী বহির্জাত শক্তিসমূহ স্থিতিশীল শক্তি, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ ইত্যাদি হলো স্থিতিশীল শক্তি। এদের প্রভাব গৌণ। গতিশীল শক্তি পুঞ্জিত ক্ষয়, জলধারা বা নদী প্রবাহ, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, সুনামি ইত্যাদি হলো গতিশীল শক্তি। ভূমিরূপ পরিবর্তন এবং বিবর্তনে এগুলির প্রভাব মুখ্য। কোনো অঞ্চলে কোনো শক্তির প্রাধান্য বেশি। শক্তিসমূহ প্রধান কার্যকারী অঞ্চল: নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল। নদী বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চল, হিমবাহ উচ্চ অক্ষাংশ উচ্চ পার্বত্য অঞ্চল, বায়ু মরুভূমি, মরুপ্রায় ও উপকূল অঞ্চল, সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চল, ভৌমজল চুনাপাথর গঠিত অঞ্চল। শক্তিগুলি কেন ক্রিয়াশীল? ভূ আন্দোলনে ভূমি উত্থিত বা নিমজ্জিত হলে তার উপরে অভিকর্ষজ বল কাজ করে। এই অভিকর্ষজ বলের প্রভাবেই ভূমিরূপ পরিবর্তনকারী গতিশীল বহির্জাত শক্তিগুলির গতিশক্তি ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমির পরিবর্তন ঘটায়। বহির্জাত প্রক্রিয়া কিভাবে কার্যকারী হয়? পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়ায় মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া কার্যকর হয়। অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমা সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলে। চেম্বারলিন এবং সেলিসবারি নামক দুই ভূবিজ্ঞানী প্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। দুটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। অবরোহণ যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হয় সেই প্রক্রিয়া হলো অবরোহণ। এই প্রক্রিয়ার অপর নাম নগ্নীভবন। আরোহণ যে প্রক্রিয়ায় সঞ্চয় কাজের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়া হলো আরোহণ। এর অপর নাম সঞ্চয়। এবার অবরোহণ এবং আরোহণের পার্থক্য। অবরোহণ আরোহণ বিষয়: ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমি নিচু হয়, আরোহণে সঞ্চয় কাজে নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয়। অপর নাম নগ্নীভবন নামে পরিচিত, অপর নাম হচ্ছে সঞ্চয় নামে পরিচিত। বৈশিষ্ট্য: উচ্চতা হ্রাস পায় আর আরোহণের বৈশিষ্ট্য উচ্চতা বৃদ্ধি পায়। শক্তি: অবরোহণ আববাহিকায় পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়কারী শক্তিসমূহে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ছিল। আরোহণ ক্ষয়কারী শক্তিসমূহ সক্রিয় অংশগ্রহণ করে। ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা। খনিজ দ্রব্য আরোহণ, রাস্তা তৈরি, নদীতে বাঁধ নির্মাণ, প্রয়োজনে ডিনামাইট এবং বিস্ফোরক, অন্যান্য প্রক্রিয়ায় পাহাড় পর্বত ফাটিয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটানো হয়। মানুষ ভূমিরূপের পরিবর্তন ঘটায় অতি দ্রুত হারে। জেনে রাখো, আবহবিকার যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে সেই স্থানেই পড়ে থাকলে তা আবহবিকার। পুঞ্জিত ক্ষয়
মাস ওয়েস্টিং, অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসার প্রক্রিয়া হল পুঞ্জিত ক্ষয়। ক্ষয়ীভবন বা ইরোশন, প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তন হল ক্ষয়ীভবন। নগ্নীভবন, আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় নগ্নীভবন। অনুভূমির রূপ: নদী, হিমবাহ, বায়ু প্রভৃতির ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিরূপ। পর্যায়িত ভূমি, গ্রেডেড সারফেস, পর্যায়ন প্রক্রিয়ায় যে অসমতল বা বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় সেই ভূমি হলো পর্যায়িত ভূমি। পর্যায়িত ভূমিতেই ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে সাম্য অবস্থা বিরাজ করে। গ্রেড শব্দটির প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। ক্ষয়সীমা: ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তা হলো ক্ষয়সীমা। সমুদ্র তল হলো শেষ ক্ষয়সীমা। জে.ডব্লিউ. পাওয়েল হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক।